মানে আমার পরিবারের সবাই ওই আওয়ামী ঠেকাও আন্দোলনের একটা ভাই জামাতের কোনো লোকের কারণে খালেদা জিয়া বন্দী ছিলেন। বিএনপিকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের বিএনপি দেখতে চেয়েছি। আমার এলাকার ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম। আমার সভাপতি ছিল জনাব বরকত সাহেব নামের এক ভদ্রলোক। ছোটবেলা কি ছাত্র কোনো সংগঠন বা শিবির ছাত্র দল এমন কিছু করতেন কিনা, কোনো সংগঠন করতেন কিনা? এদের সাথে সুসম্পর্ক ছিল, বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় এদের সাথে সুসম্পর্ক ছিল, তাদের প্রভাব ছিল। ওই যে কথাটা আমি বললাম যে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর প্রতি আমার সবসময় সফট কর্নার ছিল, এবং বিশেষ করে 2001 থেকে 4 তো বিএনপি জামাতই ক্ষমতায় ছিল। অতএব একজন খালাতো ভাই, একজন মামাতো ভাই, এই টাইপের ব্যবহারটা আমার কাছ থেকে ছিল। আর আমি যেহেতু কোনো আধিপত্যবাদ বিস্তার করাকে নিয়ে নিজে একটু বড় হওয়ার চিন্তা করে কাউকে ছোট রাখা বড় রাখার চিন্তা করতাম না, সে কারণে তাদের সাথে এই সম্পর্কটা আমার অনেক আগ থেকেই ছিল। আমার বাসায় শিবিরের লোকজন এসেছে, আচ্ছা ছাত্র দল বিএনপির লোকজন এসেছে আমাদের বাট আমরা ভোটের রাজনীতিতে আমাদের অবস্থানটা ছিল সবসময় ধানের শীষ কেন্দ্রিক। মানে আমার পরিবারের সবাই ওই আওয়ামী ঠেকাও আন্দোলনের একটা স্পিরিট ধারণ করে তারা সবসময় নৌকার বিপক্ষে ভোট দিত। এটা আমি পরিবার থেকেই শিখেছি। মানে আমি তো আর একা একা কোনো একটা দলের অনুপ্রাণিত হওয়ার সুযোগ নেই। দেখতাম আমার বাবা বা এর আগেরও আত্মীয় স্বজন আমাদের যারা সবাই ধানের শীষের পক্ষে মানুষ হিসেবে তারা ভোট দিতেন। একটা কারণও ছিল আমাদের অঞ্চলগুলোতে ওই রকম জামাত বা ইসলামপন্থীদের অতটা আধিক্য সেই সময়কার পরিস্থিতিতে হয়তো ছিল না, এবং তারা মনে করতেন যে আওয়ামী লীগকে ঠেকাতে হলে যারা ক্ষমতায় যেতে পারবে এরকম একটা রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে বেছে নিয়ে বিএনপির পক্ষে তারা নিত। কিন্তু আমি প্রথম যে এটাকে আরও একটু ব্রডলি চিন্তা করে মানবতার পক্ষে জুলুম যে শিকার হচ্ছে তার পক্ষে দাঁড়ানোর জন্য আমার চেষ্টা অব্যাহত রেখেছি। সে কারণে অনেকেই মনে করে যে আমি কি এই সকল রাজনৈতিক দলগুলোর সাথে কোনো সুসম্পর্ক রাখতে গিয়ে কোনো ধরনের পদ পদবি বা কোনো বিশেষ কিছু পেয়েছি কিনা। না, এরকম পাইনি। যদি পাই তাহলে তো আপনাদের কাছে এই তথ্যগুলো আমার আগে আসতো। আচ্ছা, বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে কিভাবে যুক্ত হলেন? সাংগঠনিক কর্মকাণ্ডে আমি যতটুকু মনে আছে, আমি বেসিক্যালি এলাকায় যখন একেবারে ছোট ইন্টারমিডিয়েট লেভেলে ছিলাম, আমার এখনও ধারণা আছে আমি আমার এলাকার ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম। আমার সভাপতি ছিল জনাব বরকত সাহেব নামের এক ভদ্রলোক। আমি জানি না ওই লোক এখন কোথায় কেমন আছেন আমার ওয়ার্ডের। আমি তখন আমাকে অ্যাডভোকেট আমিনুর রহমান সাহেব ছিলেন, জালকাঠির রাজাপুর থানার বিএনপির সভাপতি। ভদ্রলোক মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। উনি আমাকে সাধারণ সম্পাদক বানিয়েছিলেন। এরপরে আমি ইউনিভার্সিটি লাইফে যাই। ইউনিভার্সিটিতে আমি বিএনপি জামাত এদের সবার সাথে চলাফেরা করেছি, কিন্তু সরাসরি কোনো পদ পদবি নিয়ে রাজনীতিতে সম্পৃক্ত হইনি। পড়াশোনা করেছি, ছোটোখাটো একটু চকবাজারে ছোট বিজনেস ছিল, সেটা করেছি। পরবর্তীতে আমি মালয়েশিয়াতে যখন যাই 2013 সালের পরে, ওখানে 2013 সাল থেকেই আমি বিএনপিকে আরও অ্যাক্টিভলি, এবং তখন রাজনৈতিক পরিবর্তনটাও বাংলাদেশে কামনা করতেছিল, এবং আপনারা জানেন যে শাহবাগের আন্দোলন শুরু হয়েছে, হেফাজতের উপর জুলুম হয়েছে। সেই সেন্স থেকে আমি ওখানে ভালোভাবে বিএনপির সাথে আরও রাজনীতিতে অ্যাক্টিভলি কাজ করি, এবং তখন 15 সালে একটি কমিটি হয় মালয়েশিয়াতে, এবং ওই কমিটিতে আমি কোনো পদ চেয়েও না বা আগ্রহ নিয়েও না, এবং এইটা এখনও আমার ভিতরে কোনো দিন নাই। থাকলে 5 তারিখের পরে আমি অনেকের সাথে যোগাযোগ করে বিএনপির কিছু একটা করে ফেলতে পারতাম, আমি এটা করিনি। তো ওখানে তারাই নিজ দায়িত্বে আমার অ্যাক্টিভিটিস দেখে সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে, ওটা আপনার কমিটির 40 নম্বরে আমার নাম লেখা আছে, ফয়জুল হক। তখন তো আর ডক্টর হয়নি, মোহাম্মদ ফয়জুল হক হিসাবে কমিটির আছে, এবং ওই কমিটিটা আজও আছে, মানে এখনও শেষ হয় নাই, কমিটির মেয়াদ চলমান। মানে এই নতুন কোনো কমিটি না আসলে পুরান কমিটি নিয়েই সবাই চলে। সেই কমিটিরই আমি এখন পর্যন্ত, তার মানে অ্যাক্টিভ ওই ভ্যালিড কমিটির আমি একজন সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছি। দেখেন, আসলে এই প্রশ্নটার মধ্যেই উত্তর আছে। আপনি দেখেন যে বাংলাদেশে এখন কিন্তু বিএনপির একটা পদ পাওয়া সোনার হরিণ, এবং মানুষ মনে করে যে এটা আপকামিং ক্ষমতায় আসবে যে দল, সেই দলের একটা ছোট্ট পদ পাওয়ার জন্য বহু মানুষ দৌড়াদৌড়ি করে। কোনো বিবেকবান মানুষের মানে সে স্বাভাবিকভাবে সুস্থ থাকলে সে এই ধরনের কাজ এই টাইমে করে না, কারণ তার তো দরকার ক্ষমতা কিংবা বিশেষ কিছু উদ্দেশ্য থাকে। আমি ক্রাইসিস টাইমে পদত্যাগ না করে গুড টাইমে পদত্যাগ করে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছি, এবং এটা বহু আগেও অনেকবার বলেছি, যদি কোনো সময় আমার পদত্যাগ করতে হয় তাহলে গোল্ডেন টাইমই আমি পদত্যাগ করব, যে কোনো রাজনীতিতেই। মানে আমি সেটা যে অবস্থায় থাকি, ইভেন আপনাকে বলে রাখি,
মন্ত্রী এমপি হলেও কোনোদিন যদি পদ ছাড়ি সেটা সুদিনে ছাড়বো, মানে দুর্দিনে না। কেন বলছি এই কথাটা? সুদিনে আমার নৈতিকতার প্রশ্নটা আসবে যে আমি আসলে কোন টাইপের মানুষ, আমি চেয়ার ছাড়তে পছন্দ করি কিনা, আমি বিশেষ কিছু ছাড়তে পছন্দ করি কিনা। আমার কাছে মনে হয়েছে 5ই আগস্টের আগে যে কথাগুলো দেশের জন্য মানুষের জন্য বলেছি সে কথাগুলো আমার মুক্তভাবে বলা উচিত, স্বাধীনভাবে বলা উচিত, এবং এটা বলতে গিয়ে আমাকে দল ছাড়তে হলে দল ছাড়তে হবে। আমার কাছে বিএনপিকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের বিএনপি দেখতে চেয়েছি, এবং তারা যে বিএনপিটা চায় তাদের মুখ থেকে আমি কোনোদিন এই যাদের সাথে আমার সুসম্পর্ক আছে আপনি বললেন এদেরকে গালিগালাজ করা, মাহফিল বন্ধ করা, অন্যায় আচরণ করা, আলেম ওলামাকে রাজাকার বলা, কিংবা জামাত শিবির কি ধরেন নতুন করে আবার রাজাকার আলবদর ট্যাগ দেয়া, কিংবা কাউকে উদ্দেশ্য করে কোনো পীরকে মাহফিল মজলিস বন্ধ করে দেয়া, এইটা তাদের আদর্শে নাই। কিন্তু কিছু উচ্ছৃঙ্খল লোকেরা 5ই আগস্টের পরে এই কাজগুলো করে যাচ্ছে, কিন্তু এই লোকগুলো 5 তারিখের আগে কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে ছিল না। এই মানুষগুলো আগে কখনোই সফলভাবে রাজনীতি করতে পারে নাই। এবং আপনিও দেখবেন, সাংবাদিকতার জগতে আপনি আছেন, খেয়াল করে দেখবেন কিছু নতুন মানুষ যাদের চেহারা সুরতে পূর্বের ত্যাগ তিতিক্ষাও নাই, তারাই এখন সবচেয়ে মাঠের বড় কিছু, এবং তারাই নতুন করে স্লোগান তুলছে, এবং এটা জাতির জন্য একটি অশনি সংকেত। আমার কষ্ট লেগেছে ওই পাথর নিক্ষেপটা, বিশেষ করে যখন দেখেছি যে একটা দলের পরিচয় বহন করে কোনো একজন ব্যক্তি পাথর নিক্ষেপ করে মানুষ হত্যা করছে। এটা আমার কাছে চরম হতাশার লেগেছে, খারাপ লেগেছে, এবং ওই দিন রক্তক্ষরণ হয়েছে। হতে পারে এটা দলের বড় ধরনের একটা দল, এত বড় দল সে সবাইকে নিয়ন্ত্রণ করতে পারবে সেটা না, কিন্তু এই ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে এই দলের পরিস্থিতি খুব একটা ভালো থাকবে বলে আমার কাছে মনে হচ্ছিল না। আমি চাই যে এই দলটা ভালো পথে থাকুক, ভালো নেতৃত্ব দিক, এবং এখনো বলছি বাংলাদেশে বড় দল বলতে আমরা কাকে বুঝি, তো বিএনপি কি বুঝতে হবে। বিএনপির জিয়া রহমান, খালেদা জিয়ার ত্যাগ, তারেক রহমানের ত্যাগ অবশ্যই স্বীকার করতে হবে। আজকের খালেদা জিয়ার জেলের মধ্যে বন্দী ছিলেন ভাই, জামাতের কোনো লোকের কারণে খালেদা জিয়া বন্দী ছিলেন ভাই, এখানে ইসলামী আন্দোলন কিংবা অন্য যে কোনো পার্টি এদের কারণে খালেদা জিয়া বন্দী ছিলেন, এনসিপির কারণে ছিলেন, একটা চিকিৎসা পর্যন্ত পায় না যেই আওয়ামী লীগ। আমি সেই আওয়ামী লীগের মতো আচরণ করব? হতে পারে আমার খালাতো ভাই আমাকে একটু গালি দিল, আমাকে একটু খারাপ বললো, অথবা তারাও ক্ষমতায় যাওয়ার জন্য আপনাকে একটু ছোট করলো, তাতে কি আসে যায়? তাতে কি আর আওয়ামী লীগের চাইতে তারা খারাপ হয়ে যায়? নিশ্চয়ই না। কিন্তু বর্তমান সময়ে আমার ভাইদের আচার আচরণগুলো এমনভাবে হচ্ছে যেটা মনে হচ্ছে যে আওয়ামী লীগের চাইতেও এদেশে জামাত শিবির খারাপ, হেফাজত খারাপ, কিংবা চরমনাই খারাপ, কিংবা অন্যরা খারাপ। এটা আমাকে পীড়া দেয়। এবং অনেক নেতার আচরণ, যেমন স্পষ্টই বলতে পারি ফজলুর রহমান সাহেব বিএনপির চাইতে আওয়ামী লীগের বন্দনায় ব্যস্ত থাকেন বেশি। শেখ মুজিব বন্দনা ছাড়া তার মুখে কোনো কাজ নাই। মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন করে আবার হাসিনা স্টাইলে বিকৃত করার চেষ্টা করা। মাঠে এসে এখন সকাল সন্ধ্যা বাচ্চা বাচ্চা ছেলে যারা আজকের আন্দোলন করেছে, এবং তাদের আন্দোলনের পরে দেখেছেন রিজভী আহমেদ সাহেব সহ কান্না করেছে, যে মাসুম বাচ্চারা, দেখেছেন তো তার সেই কান্নার ভিডিও, মির্জা আব্বাস সাহেবের কান্নার ভিডিও। তারা কেন করেছে কান্না? তারা জানে যে আওয়ামী লীগ জাহিলিয়াত থেকে মুক্ত পেয়েছে, এটা তাদের অভিনয় না, এটা হৃদয় থেকে এসেছে। সেই বাচ্চাদেরকেও ফজলুর রহমান সাহেবরা মানে সমন্বয়কের জায়গায় বলে সমর নায়ক, মিথ্যাচার করে তাদেরকে ছোট রাখতে চায়। কেন ভাই? আমি আর একটা দল করতে গেলেই যে একটা জাতির যারা বিবেক তাদেরকে স্বীকৃতি দিতে আমার সমস্যাটা কোথায়? তাদের প্রতি সহানুভূতিশীল থাকা উচিত। হারুন সাহেব একজন এমপি, যিনি আপনি জানেন যে 2018 সালে এমপি হওয়ার পরে বিএনপির সিদ্ধান্ত ছিল ওই 6 জন কেউ শপথ নিবে না, কিন্তু ওই শপথ নেওয়ার জন্য যে সবচেয়ে পিড়াপিড়ি করে তারেক রহমানকে বাধ্য করেছে তার নাম হারুন। তৎকালীন সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিন্তু শপথ নেয়নি। ওই একজন কি বিএনপি পেরেছে যে আপনি শপথ না নিয়ে থাকবেন, এবং তিনি সেই দলের নেতার কথা শুনেছেন, কিন্তু বাকিরা শোনেন নাই বিধায় বিএনপি বাধ্য হয়ে বলতে বাধ্য হয়েছে যে কৌশলের অংশ হিসেবে ওখানে গিয়েছে। কিন্তু মূলত এরা আওয়ামী লীগের পারপাস সাফ করার জন্য, এবং আওয়ামী লীগই সিলেক্ট করে, এখানে কেউই নির্বাচিত হয়নি। বিষয়টা বুঝবেন, 300 আসনে 300ই আওয়ামী লীগ। কোনো ফেয়ার ইলেকশন হলে বিএনপি তো মিনিমাম 150 আসনে নির্বাচিত হয়, মিনিমাম আপনি না বললেও 100 আসন তো তিনি পাবেন, কিন্তু 6টা 7টা আসন পাওয়া মানে কি ভিক্ষা। এই ভিক্ষাটা আওয়ামী লীগ যখন দেখেছে 300ই যেহেতু আওয়ামী লীগ হয়ে গিয়েছে, 6 জন দালালকে নির্বাচিত করো যারা বিএনপিরই। ওই দালাল প্রকৃতির 6 জনের মধ্যে হারুনও একজন। সেই হারুন এখন নতুন করে বিএনপি সাজতে গিয়ে বলে ইমাম মুয়াজ্জিনরা ভোট দিতে পারবে না, ভোটের ক্যাম্পেইন করতে পারবে না। কেন রে ভাই? জামাত আমার উল্টা হয়ে গেলে এটা বলতে হবে? আজহারি সেই উল্টা করলে, তার একটা আলোচনা আপনার অপছন্দ হলে তার বিরুদ্ধে আপনাকে এভাবে বলতে হবে?
এই যে এক ধরনের মানে কার্যক্রম, এটা আমার অপছন্দ। সে কারণেও আমি মনে হয়েছে যে এই দলটা আমার জন্য কতটা স্বস্তিদায়ক। আরেকটা সমস্যা হচ্ছে এই দলের আমি যদি থেকে সমালোচনা করি এই লোকগুলোর, অনেকে ভুল বুঝবে যে লোকটা মনে হয় ভিন্ন আদর্শের, আর সেখানে আমাদের মধ্যে থেকে উনি আমাদের সমালোচনা করছেন, যেটা 5 তারিখের আগে কখনোই ছিল না। সেখান থেকেও আমি মুক্তি পেতে যে দল স্বাধীন মতো চলুক, আমি স্বাধীন মতো চলি, এবং আমি কিন্তু ঘোষণা দিয়েছি যে আমার এখন বর্তমান অবস্থানটা স্বতন্ত্র। দ্যাট মিনস আমি বিএনপির বন্ধু, এখনো বন্ধু, আমি শত্রু না। বিএনপি আমার দল ছিল, এটাকে আমি জাস্ট বের হয়ে আমি একটা স্বতন্ত্র জায়গায় এসেছি, যাতে করে আমি মুক্তভাবে জামাতের পক্ষে, বিএনপির পক্ষে, হেফাজতের পক্ষে বলতে পারি, আবার মুক্তভাবেই তাদের দোষগুলোকে জাতির সামনে তুলে ধরতে পারি। এই অবস্থানটাই আমি মূলত নিয়েছি।